মানস ভট্টাচার্য আপনার কাছে আসছে। মানুষরা সত্যি আজকে অত্যন্ত বড় খবর, খুশির খবর, এবং এটা মানে আমরা নতুন করে আবিষ্কার করছি, হয়তো একটা ওই সেন্স অফ প্রাইড তৈরি হচ্ছে, যে গর্ব তৈরি হচ্ছে। কিন্তু এই গর্বটা আসলে তো আমাদের এটাও বোঝাচ্ছে যে পুরনো যে 5000 10,000 বছর আগের যে গরিমা, 1000 বছর আগের যে গরিমা, সেই গরিমাটাই শুধুমাত্র আমরা ফিরছি। এটা নতুন কিছু নয়। ভারত বহু প্রাচীন শতাব্দী ধরে ম্যানুফ্যাকচারিং হাব, সেখানে চীন বা অন্যান্য দেশ ধারে কাছে ছিল না। মানুষদা একদম তাই, আমরা স্বতন্ত্রতায় ফিরছি। ময়ূকদা, আসলে ভারতবর্ষ স্বাধীন হলেও স্বতন্ত্র ছিল না। তুমি যদি ঠিক স্বাধীনতার পরের 25 বছর দেখো বা এখনও ভারতবর্ষের যে আইন, পুলিশি আইন, আদালতের আইন, ড্রাইভিং লাইসেন্সের আইন, জমি রেজিস্ট্রির আইন, এমনকি দত্তক নেওয়ার যে আইন, এই পুরোটাই ছিল কিন্তু ইংরেজদের তৈরি করা 1936-এর। সেগুলো দীর্ঘদিন ধরে চলছিল। অর্থাৎ ভারতের নিজস্ব কোনো আইন সেইভাবে স্বাধীনতার পর থেকে তৈরি হয়নি। সেই হিসাবে বলা যায় যে আমরা যত বেশি স্বতন্ত্র হচ্ছি, তত আমরা ভাবতে শিখছি যে আমরাও সিংহ হতে পারি। মানে আমরা যে সিংহ হতে পারি, এই ভাবনাটা ভুলে গিয়েছিলাম আমরা। তুমি প্রাচীন যুগের কথা বলছিলে, প্রাচীন যুগ, প্রাক মধ্যযুগের একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলছি। প্রাক মধ্যযুগে গোটা পৃথিবীতে সবথেকে বিখ্যাত অস্ত্র ছিল যেটা, সেটার নাম ছিল দামাস্কাস তলোয়ার, যেটা দামেস্কে তৈরি হতো। কিন্তু ধরমপাল বলে একজন ঐতিহাসিক, তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে দামেস্কে কোনো রকমের, সিরিয়ার শহর একটি, কোনো রকমের লোহা, কোনো রকমের ইস্পাত পাওয়া যেত না। তাহলে তারা ইস্পাত নিয়ে যেত কোথার থেকে? সেখানে দেখা যাচ্ছে যে দামেস্কে যে তরোয়াল তৈরি হতো, যা গোটা পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, তার পুরো ইস্পাতটা যেত ভারতবর্ষের এখনকার 4টে রাজ্য থেকে: তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা এবং কেরল। এবং সেই ইস্পাতের পরিবর্তে ভারত সেখান থেকে যেটা আমদানি করত, সমপরিমাণ সোনা। অর্থাৎ ভারত, তার ইস্পাতের কোয়ালিটি এতটাই উন্নত ছিল যে ভারত যে পরিমাণ ইস্পাত সিরিয়া দামেস্কে দিত, তার সমপরিমাণ সোনা ভারত নিয়ে আসতো। যার ফলে গোটা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতের স্বর্ণ ভাণ্ডার ছিল অত্যন্ত রিচ, মানে সবথেকে বেশি। এবং এখনও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রতিমার গায়ে কিন্তু সোনার গয়না প্রচুর পাওয়া যায়। কুইন্টাল কুইন্টাল সোনা দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে দেখা যায়। এখন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। চীন এতটা এগোলো কি করে? তুমি যদি চীনের ইতিহাস দেখি আমরা, তাহলে দেখব যে চীন ভোকেশনাল এডুকেশনকে ইন্ট্রোডিউস করেছিল স্কুল এডুকেশনের সঙ্গে, এবং স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে সেখানে বিভিন্ন জিনিস অ্যাসেম্বল করানো হতো। এটা তাদের এ পার্ট অফ এডুকেশন, এবং যার ফলে তারা সস্তায় দিতে পারত। আমরা জানি ভারতবর্ষে এনইপি 2020, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হয়েছে, যেখানে বলা হয়েছে ক্লাস 6 থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলকারখানায় যাবে, এমনকি নার্সারিতে যেতে পারে, ইলেকট্রিকের যেখানে ট্রান্সফরমার তৈরি হয় সেখানে যেতে পারে। কিন্তু এটা নতুন শিক্ষা পদ্ধতিতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে তাদের মধ্যে যেন সেই অনুগ্রহটা জাগে, তারা যেন সেইভাবে অনুপ্রাণিত হয় যে আমিও একদিন একটি কারখানার মালিক হতে পারি। অর্থাৎ যেভাবে চীন স্কিল ডেভেলপমেন্ট এবং ভোকেশনাল এডুকেশন দিয়ে এই ছোট ছোট জিনিসপত্র তৈরির একটা বড় জায়গা দখল করেছিল, ভারত নিজেদের শিক্ষা ব্যবস্থায় সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু ভারতের আরেকটা সুবিধা হচ্ছে, ভারত হচ্ছে ইউথ জেনারেশনে এখনো পর্যন্ত কিন্তু পৃথিবীতে ফার্স্ট, যেটা চীন নয়। সেটাতে আমরা চীনকে টপকে গেছি, এবং ভারতের বুদ্ধিমত্তা এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ। সুতরাং এই দুটোকে যদি আমরা মেলাতে পারি, তাহলে পরে সেই স্কিল ডেভেলপমেন্টের জায়গাতে মেলাতে পারলে গোটা বিশ্বে প্রথম হওয়াটা সব কিছুতে, এটা আমাদের সময়ের অপেক্ষা। আর যে সময়ে আমরা হয়েছিলাম, আমি যেহেতু নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, জগদ্দলের সিলেবাস নিয়ে কাজ করেছি, 14 বছর বয়স পর্যন্ত একটা বেসিক এডুকেশন দেওয়া হতো, তারপরেই তাদের স্পেশালাইজেশনে দেওয়া হতো। অর্থাৎ যে ছেলেটি ব্যাকরণ পড়তে চায় তাকে 14 বছর বয়সের পর থেকেই তাকে ব্যাকরণ পড়তে দেওয়া হতো। আবার যে ছেলেটি ধাতুবিদ্যা নিয়ে কাজ করতে চাইতো তাকে
তাকে ধাতুবিদ্যা পড়ানো হতো, যার ফলে ভারতের স্কিল ছিল সাংঘাতিক রকমের সুন্দর। আমরা আবার সেই পথে এগোচ্ছি, সেই পথ ধরে এগোচ্ছি। সুতরাং বিশ্বে শ্রেষ্ঠ হওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা বললে নয়, আমি তো যারা এই মুহূর্তে পলিসি মেকার রয়েছেন এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। জবাব চাই বাংলাতে আমি প্রতিবার চেষ্টা করেছি বাংলার যাতে ভালো হয় বা দেশের ভালো হয় এমন টপিক বেছে ডিবেট করতে। রাষ্ট্রবাদের নামে অনেক কিছু আমাদের দেশে খুব সহজভাবে হয়ে যেতে পারে। আমি বারবার যে কথাটা বলি যে আমাদের অগ্রগতি বা উন্নয়ন, সেই উন্নয়নে নজর দেওয়ার চেষ্টা অনেকে করবেন। এই উন্নয়ন, সেই উন্নয়নের যে স্পিডটা বা অ্যাক্সিলারেশনটা সেটা আরেকটু ত্বরান্বিত হতে পারে যদি একটা খুব ভালো ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয় রাষ্ট্রবাদ। অর্থাৎ 140 কোটি মানুষ যদি সেম পেজে কথা বলে, অর্থাৎ একই সুরে কথা বলে, তাহলে এই উন্নয়নটা বা অগ্রগতিটা অনেক সহজ হয়ে যায়, যেটা চায়নার ক্ষেত্রে হয়েছে। মাথায় রাখুন, আমাদের এই মুহূর্তে চায়না অন্যতম কম্পিটিশন হওয়া উচিত। পাকিস্তান বা বাংলাদেশ তারা নিজেদের সাথে মারামারি করে নিজেদের প্রায় পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ চায়না, তাদের সাথে হেলদি কম্পিটিশনে যাওয়া উচিত। মানুষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।